শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত এই আমাদের এই ইউটিউব চ্যানেল, তাতে আমি এর আগে বলেছি ভারতীয় ভেষজ নিয়ে একটু আগে যে করলাম ভিডিও, এবং সেই ভারতীয় ভেষজের এটা হচ্ছে তৃতীয় পাঠ বা তৃতীয় ভাগ হবে। প্রথম ভাগ বলা হয়ে গেছে এর আগে, দ্বিতীয় ভাগ বললাম, এটা তৃতীয় ভাগ বলছি। আমাদের সোমকে নিয়ে আলোচনা করেছে, সোমরস পান করতেন, এটাই সঞ্জীবনী ওষুধ। সোমরাজ গাছ চেনেন না? আমি সেই মৃত সঞ্জীবনী যাকে বলা হয়, রামায়ণে 4টে গাছের একটি গাছ, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, আর কি বলা হচ্ছে সন্ধানী, সাবর্ণকরণী, এই নিয়ে আলোচনা করা হয়েছে। আমি এবার তৃতীয় বললাম ভারতীয় ভেষজ সম্বন্ধে, ভেষজ উদ্ভিদ। সেই সোমপান করতেন বৈদিক ঋষিরা, ঋগ্বেদ থেকে এগুলো আমরা জানতে পারি। এর ব্যাপারে যদি আমরা এই সোমরাজ সোমরাজ গাছ দৃষ্টিহীন ভালো করে দেয়, হার্টের রোগ ভালো করে দেয়, বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিকে নিরাময় করে, এবং যারা কথা বলতে পারে না, হাঁটতে চলতে পারে না, তাদেরও এই ঔষধে ভালো হয়ে যায়। ভারতের ভেষজ উদ্ভিদ হারিয়ে যাচ্ছে, এই নিয়ে একদিন আলোচনা করেছি বা করা হয়ে গেছে। এই সঞ্জীবনী ওষুধ, বিভিন্ন উদ্ভিদের নাম উল্লেখ করেছি আমরা, এবং শনাক্তকরণে ঋগ্বেদ থেকে আমরা জানতে পারি এটি 1900 করে যে উদ্ভিদ সম্পর্কে প্রাপ্ত সমস্ত তত্ত্ব পর্যালোচনা করে আমরা অনেক গুপ্ত খবর পাওয়া যায়। এই সিদ্ধান্তে আমরা এসেছি। আমি একজন আয়ুর্বেদাচার্য, ভেষজ, ভারতীয় উদ্ভিদ উদ্যানে আজীবন চাকরি করেছি, 39 বছর বয়স পর্যন্ত। আজ আমার বয়স 75 ছুঁই। আমি সেখানে আগে রেলে চাকরি পেয়েছিলাম, ভারতীয় রেলওয়ে। সেই চাকরি ছেড়ে দিয়ে আমি ভারতীয় উদ্ভিদ আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানে 39 বছর দীর্ঘদিন চাল করেছে আমি অভিজ্ঞতা। গাছ নিয়ে গবেষণা চলছে এখনও আমার এই শ্রীরামকৃষ্ণ শারদাশ্রমে, যার নাম দিয়েছি ভারতীয় ভেষজ উদ্যান। এবারে সিদ্ধান্ত, বিভিন্ন প্রজাতি, এদিকে শনাক্তকরণের জন্য আরও অনুসন্ধান আমার চলছে। ঋগ্বেদের পরে আরও একটি বেদ লেখা হয় সেই সময়, অর্থব্য বেদ, প্রায় খ্রিস্টপূর্ব 1200 খ্রিস্টাব্দ, যেটি 3টি বেদের শেষেরটি যেটিকে বলা হয় অংশ আছে, তার নাম হচ্ছে আয়ুর্বেদ। সেই আয়ুর্বেদ যেখানে দীর্ঘ জীবন লাভের মূল তত্ত্বগুলি বিবৃত হয়েছে। বেশ কিছু সংখ্যক উদ্ভিদের নামও আমরা পেয়েছি, এখানে কিছু রীতিবদ্ধভাবে সজ্জিত হয়নি। যাই হোক বেশি জোর দেওয়া হয়েছে মোহিনী বা অলৌকিক উপাদানের ওপর। যেহেতু প্রাচীন চিকিৎসা সংক্রান্ত অধিকাংশ নিবন্ধগুলি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে, অথবা কেবলমাত্র কিছু কিছু বিচ্ছিন্ন অংশ বিশেষ দেখা যায়। যেহেতু প্রাচীন গ্রন্থগার, এটা সেই একাল আর সেকাল, এই সেকাল একালের মধ্যে আমরা পাই, সেখানে প্রাচীন গ্রন্থ আমাদের হারিয়ে গেছে, পুঁথিপত্র, আমরা এই সব ধরনের গ্রন্থ আমরা হারিয়ে ফেলেছি, অগ্নিভস্ম হয়ে গেছে। কাশ্যপ, যতু, বনকর্ণ, পরাশর, হারির, বৈতারণ, পৌষ্কলাবৃত ইত্যাদির নাম আমরা জেনেছি এর আগে। তাছাড়া হরপ্রসাদ শাস্ত্রী 1901 সালে নেপালের মহারাজার রাজদরবারের গ্রন্থগারে শেষোক্ত 6 জন গ্রন্থগারের পাণ্ডুলিপির কিছু বিচ্ছিন্ন অংশ আবিষ্কার করেছিলেন। ভারতীয় প্রাচীন চিকিৎসাবিদ্যা সংক্রান্ত নিবন্ধগুলির মধ্যে আমরা চরক সংহিতা থেকে আমরা সর্বপ্রাচীন ধরা হয়। এখনো পর্যন্ত চরকের সঠিক নির্দিষ্ট সময় জানা যায়নি। যাই হোক, এটা ভাবা হয় যে তিনি খ্রিস্টপূর্ব প্রথম
এক অজস্র বছরের কোনো সময় জীবিত ছিলেন। কৌতূহলজনকভাবে এটা লক্ষ্য করার মতো যে চরক স্বীকার করেছেন তাঁর বইটি অগ্নিভস্মতন্ত্র থেকে সংকলিত হয়েছে। চরকের সমগ্র গ্রন্থটি 6টি খণ্ডে ভাগ করা হয়েছিল 124টি অধ্যায়ে। প্রথম অংশটি বলা হয় শুক্রতীর্থ স্থানম, এবং তার মধ্যে ভেষজ 4টি অধ্যায় আছে যাদের রোগ ও নিরাময় প্রতিরোধের গুণাগুণ ভিত্তিতে 50টি গমন করা হয়েছে। শ্রেণীতে বিভক্ত 50টি, যে প্রত্যেকটি 10টি করে বিভিন্ন ঔষধের উল্লেখ পাওয়া যায়। মোট সংখ্যা প্রায় 500। এটি ভেষজ উদ্ভিদের খাদ্য পানীয় সংক্রান্ত উদ্ভিদের নামের সর্বাপেক্ষা সম্পূর্ণ মধ্যে এটি পাওয়া যায়, এবং উদ্ভিদের গুণের মধ্যে সম্পর্ক সঠিক। প্রাচীন ভারতে সুশ্রুত প্রায় চরকের সমসাময়িক অথবা সম্ভবত 1টি শতাব্দী জীবিত ছিলেন। প্রধানত চরকের ভাষা তিনি লিখেছিলেন বিখ্যাত গ্রন্থ সুশ্রুত সংহিতা। এর অপেক্ষা জোর দিয়ে চিকিৎসক এর প্রথম খণ্ড সুক্তুস্থানম লিখিত হয়েছে। প্রায় 700 ওষুধের কথা, বিভিন্ন ভেষজদের কথা বলা আছে। গোষ্ঠীবদ্ধ হয়েছে, শ্রেণীবদ্ধ রয়েছে এবং ভিত্তিতে করা হয়েছে, এবং কিছু সংখ্যক গণের নাম দেওয়া হয়েছে উদ্ভিদের নাম অনুসরণ করে, যেমন অক্রাদিগণ, অর্ক এবং ক্যালোট্রপিস পোসেরা। এলাদিগণ বলা হয় অ্যালোট্রিয়া, ক্যারাডোনাম, মোমাম প্রবস্য নামকরণ করা হয়েছে। উদ্ভিদ বৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের নামকরণ করেছেন, এবং আমাদের পঞ্চমূল 5টি শিকড়ের সমষ্টি লঘু পঞ্চমূলক একটি ওষুধ তৈরি হয়েছে সেই যুগে, মহাপঞ্চমূল। উদ্ভিদজাত খাদ্য এবং পানীয়গুলির ধর্ম এবং ক্ষমতার উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম এইটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, এই জন্য বইগুলিতে যেসব ভেষজ উদ্ভিদের বৃদ্ধির উপর মাটির প্রভাব সম্বন্ধে কিছু মতামত দেওয়া হয়েছে তাতে আছে, এবং আঙ্গিকের দিক থেকে সুশ্রুত সংহিতা, চরক সংহিতা এবং করা হয়েছে। এবং আর মোটামুটি এই প্রজেক্ট ছিলেন নাগার্জুন। এছাড়া এই নাগার্জুন এবং পুনঃসংস্করণ, নাগার্জুন বৌদ্ধ যুগেরও একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, উদ্ভিদ বিজ্ঞানী। খ্রিস্টপূর্ব শতাব্দীর পূর্বে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তিনি ছিলেন। সেই নাগার্জুন শ্রেণীবিন্যাসে বর্ণিত ছাড়াও এবং ভেষজ উদ্ভিদগুলি 4টি শ্রেণীতে বিভক্ত করেন। উদ্ভিদরা তারা 4 ভাগে বিভক্ত করেছিলেন, যেমন ফুল হয় না কিছু গাছ, কিছু ফল হয়, তাদের বলা হয় বনস্পতি। বৃক্ষকে, যাদের ফুল এবং ফল 2 দিকেই পাওয়া যায়। বৃক্ষ যারা ভূমির উপর লতায় জড়িয়ে থাকে বিভিন্ন পাকিয়ে, এবং বিরূপ গুল্ম জাতীয় উদ্ভিদ ঔষধি এখানে সুশ্রুত থেকে পাওয়া হয়েছে। তিনি ঔষধ হিসাবে ব্যবহৃত অংশগুলির সংখ্যা এইভাবে করেছেন। ভেষজ উদ্ভিদরা এখনও ছাল, পাতা, ফুল, ফল, ভূমিস্থ কাণ্ড এবং স্বাভাবিক খরিত রস নিষ্কাশিত করা হয়, যেমন বিভিন্ন ধরনের তেল, ছাই, বিভিন্ন পিতাজি হয়। চরক সুশ্রুত পরবর্তী যুগে আমরা আয়ুর্বেদীয় নিবন্ধে কিছু সংখ্যক গ্রন্থকারের নাম পাই আয়ুর্বেদ থেকে। সেই সব গ্রন্থকারের দেশে জনসংখ্যা কার্যবলীর এখনও মুদ্রিত অথবা পাণ্ডুলিপির আকারে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে আমরা ভাগবত 1 এর নাম উল্লেখ করতে পারি। জানা গেছে অষ্টাঙ্গ আয়ুর্বেদ, অষ্টাঙ্গ যোগ সম্ভবত খ্রিস্টের জন্মের পূর্বে তিনি জীবিত ছিলেন। শ্রীবাস্তব 1954 ইতি পূর্বে নাগার্জুনের নাম করা হয়েছে। তিনি, এর আগে বলেছি নাগার্জুনের কথা, সম্পাদনা করেছেন সুশ্রুত সংহিতা। আজ এই
তৃতীয় পর্ব শেষ করলাম, চতুর্থ পর্ব বললাম। আজ এই পর্যন্ত।